আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। একদিকে যেমন টিউলিপ সিদ্দিকের ব্রিটেনের আইনজীবীকে দুদক কোনোভাবে কোনো তথ্য দিয়ে সহায়তা করে নাই, এমনকি প্রধান উপদেষ্টা পর্যন্ত চিঠি লেখার পরেও অন্যদিকে ভয়াবহ এক অভিযোগ এনেছেন এই শীর্ষস্থানীয় আইনজীবীরা, এবং তারা বলছেন যে বাংলাদেশে টিউলিপ সিদ্দিক একজন আইনজীবীকে নিয়োগ দিয়েছিলেন, সেই আইনজীবীকে এখন গৃহবন্দী করে রাখা হয়েছে এবং ওই ভদ্রলোকের মেয়েকে, কন্যাকে হুমকি দেওয়া হয়েছে। এবং সেখানে তারা মন্তব্য করছেন যে ইউনূসের জামানায় আদালতে কি ধরনের হুমকি এবং নাক গলানোর, সরকারের নাক গলানোর একটা প্রক্রিয়া চলছে, ইন্টারফেয়ারেন্স এবং ইন্টিমিডেশন চলছে, তার উদাহরণ হচ্ছে টিউলিপের বাংলাদেশে নিযুক্ত আইনজীবীকে গৃহবন্দী করে রাখা। যুক্তরাজ্যে লেবার পার্টির এমপি এবং সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের মামলার বিচারের রায় আগামী 1 ডিসেম্বর ঘোষিত হবে বাংলাদেশে। সে কথা জানবার পর ব্রিটেনের শীর্ষস্থানীয় আইনজীবী এবং মন্ত্রীদের একটি দল, সাবেক মন্ত্রীদের একটি দল ব্রিটেনের বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামের কাছে একটা চিঠি পাঠিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই শীর্ষস্থানীয় আইনজীবীরা, যাদের মধ্যে এমনকি কনজারভেটিভ পার্টির বরিস জনসনের আমলের বিচারমন্ত্রী রবার্ট বাকল্যান্ড আছেন কনজারভেটিভ পার্টির অর্থাৎ টরিদের সময়কার অ্যাটর্নি জেনারেল, যেটি ব্রিটেনে একটা মন্ত্রী পদমর্যাদার পদ, সেই অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিভ আছেন টনি ব্লেয়ার, প্রখ্যাত ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী, আন্তর্জাতিকভাবে খ্যাত আইনজীবী শেরি ব্লেয়ার সহ 5 জন আইনজীবী, এবং তারা মিলে এই চিঠিটি পাঠিয়ে সরাসরি ইউনূস সরকার পরিচালিত এই বিচারকে অন্যায্য এবং কন্ট্রিভড, মানে সাজানো, কিংবা বলা যেতে পারে মতলববাজির বিচার হিসেবে অভিহিত করেছেন। তারা বলেছেন যে যেই বিচারে টিউলিপ সিদ্দিককে কোনোভাবে তার মৌলিক অধিকারগুলোই রক্ষিত হয়নি, তাকে কোনোভাবে তার বিরুদ্ধে কি অভিযোগ সেটা যেমন অফিসিয়ালি বা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, ঠিক তেমনি এই বিচারে তাকে কোনোভাবেই তার নিজের পক্ষ ডিফেন্ড করার বা তার নিজের পক্ষের যুক্তিগুলো তুলে ধরার সুযোগ দেওয়া হয়নি। টিউলিপ সিদ্দিকী আগেই, মনে থাকবে আপনাদের, জুন মাসে যখন ডক্টর ইউনূস তারেক রহমানের সঙ্গে দেখা করতে, মানে আমাদের বলেছিলেন বটে কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ হবে, বিরাট বৈঠক হবে রাজা চার্লসের সঙ্গে, সেসব কিছুই ঘটেনি। কিয়ার স্টারমার 10 ডাউনিং স্ট্রিটের দরজাটুকু পর্যন্ত তার জন্য খোলেননি, কারণ তিনি বলেছেন এমন কোনো রাষ্ট্রীয় সফরের কথা তারা আগে জানতেনই না। তো সেই সফরটার সময় টিউলিপ সিদ্দিক কিন্তু একটা চিঠি লিখেছিলেন আনুষ্ঠানিকভাবে ডক্টর ইউনূসকে, যে ডক্টর ইউনূস যাতে মিডিয়া ট্রায়াল না চালিয়ে ব্রিটেনের হ্যামস্টেড এবং হাইগেটের দশকের বেশি সময় ধরে এমপি থাকা টিউলিপ সিদ্দিক তখন লিখেছিলেন যে আমার বিরুদ্ধে চারদিকে মিডিয়া ট্রায়াল না চালিয়ে, সংবাদ মাধ্যমে অপপ্রচার না চালিয়ে দুর্নীতি দমন কমিশন যে অভিযোগগুলো এনেছে তাতে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, আসুন আমরা একসাথে বসি এবং সে বিষয়ে আলোচনা করে ভুল বোঝাবুঝির অবসান ঘটাই। কারণ আপনি নিশ্চয়ই জানবেন, ডক্টর ইউনূসকে তিনি লিখেছিলেন যে আপনি নিশ্চয়ই জানবেন যে একটা ভুল ঠিকানায়, যে ঠিকানায় আমি কখনো থাকিনি, সে ঠিকানায় বারবার দুর্নীতি দমন কমিশন চিঠি লিখছে, আর আমার ব্রিটিশ আইনজীবী যখন যোগাযোগের চেষ্টা করছে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে, তখন দুর্নীতি দমন কমিশন তার সঙ্গে কোনো যোগাযোগ করছে না বা তাকে যোগাযোগের কোনো সুযোগ দিচ্ছে না। কাজে আসুন আমরা একসঙ্গে বসি এবং ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নিই। ডক্টর ইউনূস নিশ্চিতভাবেই তখন অবশ্যই দেখা করেন নাই টিউলিপ সিদ্দিকের সঙ্গে, এবং বিবিসি যখন এক কড়া সাক্ষাৎকারে বারবার তাদের এমপি, যেই এমপিকে সরকারের পক্ষ থেকে তদন্ত করার পর নিরপেক্ষ তদন্ত কমিশনের প্রধান লাউরি ম্যাগনাস তিনি নির্দোষ হিসেবে অভিহিত করেছেন, সেই এমপিকে বাংলাদেশে এভাবে বিচার করা এবং ক্রমাগতভাবে সংবাদ মাধ্যমে উনি নানা রকম সম্পত্তি বানিয়েছেন বাংলাদেশে,
প্রভাব খাটিয়েছেন, দুর্নীতি করেছেন, এরকম নানা রকম গল্প ছড়িয়ে বেড়ানো ঠিক হচ্ছে কিনা, এই প্রশ্ন যখন ডক্টর ইউনূসকে করা হয়েছিল, ডক্টর ইউনূস প্রশ্নের পিঠে প্রশ্নতে সেভাবে উত্তর দিতে না পেরে বলেছেন তিনি সম্পূর্ণ আস্থা রেখেছেন এবং তিনি চান বিচারের প্রক্রিয়ায় চলুক এবং সে কারণেই তিনি টিউলিপ সিদ্দিকের সঙ্গে দেখা করতে চান না। এই ডক্টর ইউনূস হচ্ছেন সেই ডক্টর ইউনূস যিনি এমনকি 24 আগস্টের পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সরাসরি এমন অভিযোগও করেছিলেন যে এই যে শেখ হাসিনার পরিবারের সদস্যরা, টিউলিপ সিদ্দিক সহ সবাই যারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে নিয়ে এসেছেন, তাদের উচিত এখন বাংলাদেশের জনগণের সম্পদ বাংলাদেশে ফেরত দেওয়া। এই আইনজীবীরা, এই ব্রিটিশ রাজনীতিবিদেরা এখন আবিদা ইসলামের কাছে পাঠানো চিঠি, যেই চিঠি তারা রাষ্ট্রদূতকে পাঠিয়েছেন নিশ্চিতভাবেই রাষ্ট্রদূত দৃষ্টি আকর্ষণ করে এখন বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন সকল কর্মকর্তাকে পাঠাবেন, প্রধান উপদেষ্টার কাছেও পাঠাবেন, সেই প্রত্যাশা করে মানে একটা নোটিশের মতো, আইনি নোটিশের মতো হ্যান্ড ডেলিভার্ড হয়েছে বাংলাদেশের দূতাবাসে গিয়ে এই চিঠিটা হাতে হাতে পৌঁছে দেওয়া হয়েছে। সেই চিঠিটিতে তারা সরাসরি বলেছেন যে টিউলিপ সিদ্দিকের বিচারটা যেভাবে চলছে সেটাই আসলে আইনের শাসন নিয়ে বা ন্যায় বিচার নিয়ে পৃথিবী জুড়ে বড় বড় কথা বলে বেড়ানো ডক্টর ইউনূসের সময়ে যে ধরনের বিচার চলছে তার একটা নমুনা। প্রত্যেকটি খবরে ব্রিটেনের যেসব শীর্ষস্থানীয় দৈনিক বা শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম টিউলিপ সিদ্দিকের পক্ষে, কনজারভেটিভ সাবেক মন্ত্রী, কনজারভেটিভদের শীর্ষস্থানীয় আইনজীবী এবং ব্রিটেনের শীর্ষস্থানীয় আইনজীবীদের পাঠানো এই চিঠিটির খবর এসেছে, তারা প্রত্যেকে ওই খবরে এটাও উল্লেখ করছেন যে শুধু যে টিউলিপ সিদ্দিকির জন্য একটা বিচার হয়ে যাচ্ছে তাই নয়, টিউলিপ সিদ্দিকির খালা শেখ হাসিনাকেও এরই মধ্যে ইউনূসের আদালত মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে। তার মানে টিউলিপের খালা শেখ হাসিনা যখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একে ক্যাঙ্গারু কোর্ট হিসেবে অভিহিত করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে, তখন দুর্নীতি দমন কমিশনের মামলায় যে বিচার চলছে ব্রিটিশ এমপির বিরুদ্ধে, ব্রিটিশ সংবাদ মাধ্যম, ব্রিটিশ শীর্ষ আইনজীবীরা, ব্রিটিশ রাজনীতিবিদেরা, কনজারভেটিভ পার্টির এবং লেবার পার্টির আইনজীবীরা, রাজনীতিবিদেরা একে এক ইউনূসের জামানায় বাংলাদেশের আদালতকে ক্যাঙ্গারু কোর্ট বা একটা সাজানো আদালত হিসেবেই দেখছে যারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার করছে। খবরগুলোতে এবং চিঠিতে আইনজীবীরা এই কথাটা বলেছেন যে ব্রিটিশ এমপিকে পলাতক হিসেবে দেখিয়ে বিচার করা হচ্ছে এমন একটি মামলায় দুর্নীতি দমন কমিশনের, যেখানে অভিযোগ করা হয়েছে যে টিউলিপ সিদ্দিকী নাকি তার খালা শেখ হাসিনার ওপর প্রভাব খাটিয়ে শেখ রেহানা এবং তার ভাই বোন মানে টিউলিপ সিদ্দিকীর ভাই বোনের জন্য জমি আদায় করে নিয়েছেন। মানে ভাবতেই তো পারছেন, মানে মামলাটা শুনলেই তো বোঝা যায় যে মামলাটা কি পরিমাণ সাজানো হতে পারে। মানে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীকে কেন বাংলাদেশে গিয়ে শেখ হাসিনাকে তার বোন আর তার বোনের ছেলে মেয়েদেরকে জমি দেওয়ার জন্য প্রভাবিত করতে হবে, যেখানে টিউলিপ সিদ্দিক জমি পান নাই, সেটা কিন্তু একটা খুব উল্লেখযোগ্য প্রশ্ন হতেই পারে। কিন্তু ধরুন ওই প্রশ্ন করেন নাই এই আইনজীবীরা, তারা বলেছেন টিউলিপ সিদ্দিক এই অভিযোগ অস্বীকার করছেন, তিনি একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কি কারণে বাংলাদেশ সরকার ইন অ্যাবসেন্সিয়া বা পলাতক দেখিয়ে, অনুপস্থিত দেখিয়ে বিচার করবে টিউলিপ সিদ্দিকের? কারণ টিউলিপ সিদ্দিক তো ব্রিটেনের একজন এমপি এবং বাংলাদেশ সরকারের যদি সত্যি সাবস্ট্যান্সিয়াল, গুরুতর এবং তথ্য প্রমাণ সাপেক্ষে দেওয়ার মতো কোনো অভিযোগ থাকতো, তাহলে বাংলাদেশ সরকারের উচিত ছিল টিউলিপ সিদ্দিককে আইনের মুখোমুখি করবার জন্য সরাসরি হাউস অফ কমন্স বা ব্রিটিশ পার্লামেন্টে চিঠি লেখা। কারণ টিউলিপ সিদ্দিকী তো হারিয়েও যান নাই, তিনি তার নির্বাচনী এলাকায় কাজ করছেন, তিনি নিয়মিত পার্লামেন্টের অধিবেশনে যোগ দিচ্ছেন, তিনি ব্রিটিশ পার্লামেন্টের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তাহলে হাউস অফ কমন্সে যদি বাংলাদেশ সরকার চিঠি লিখত এবং বাংলাদেশ সরকার যদি যথাযথ অভিযোগ, সাক্ষ্য, প্রমাণ ব্রিটিশ পার্লামেন্টে হাজির করতে পারত, এই ফৌজদারি অপরাধের যে মামলা চলছে এই ব্রিটিশ এমপির বিরুদ্ধে সে বিষয়ে, তাহলে তো যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের যে প্রত্যর্পণ চুক্তি আছে সে অনুসারে যুক্তরাজ্য সরকার এবং যুক্তরাজ্যের
সংসদ সিদ্ধান্ত নিতে পারত যে তারা এই ব্রিটিশ এমপিকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করবে, যাতে বাংলাদেশেই তিনি আইনি লড়াই চালাতে পারেন। তো এই আইনজীবীরা প্রশ্ন তুলছেন যে ঠিক কোন গ্রাউন্ডে, কিসের ভিত্তিতে টিউলিপ সিদ্দিককে পলাতক হিসেবে ধরে ইউনূস সরকারের আমলে বিচার করা হচ্ছে, যখন টিউলিপ সিদ্দিক প্রকাশ্যে যে দেশে তিনি স্থায়ীভাবে বসবাস করছেন সেই দেশটিতে তিনি তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। দেখেন, টিউলিপ সিদ্দিক এই প্রশ্ন সংবাদ মাধ্যমের কাছে, ব্রিটিশ সংবাদ মাধ্যমের কাছে জানুয়ারিতে তিনি যখন এই বাংলাদেশে গত বছর আগস্ট থেকে তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠতে থাকলো এবং তিনি পুতিনের সঙ্গে, তার খালার সঙ্গে বৈঠকে গিয়ে রূপপুর পারমাণবিক প্রকল্পের যে কাজ বাংলাদেশে শুরু হয়েছে সেখানে তিনি দুর্নীতি করেছেন, তিনি ব্রিটেনে দুর্নীতি করে সম্পদ বানিয়েছেন, এরকম নানা অভিযোগে যখন তাকে জর্জরিত করে ফেলা হলো মিডিয়া ট্রায়ালে, সংবাদ মাধ্যমে নানা রকম খবর প্রকাশ করে, তখন টিউলিপ সিদ্দিক জানুয়ারি মাসে তাকে যখন লাউরি ম্যাগনাসের কমিশন, সরকারের যে এ ধরনের অভিযোগ তদন্তকারী কমিশন, সর্বোচ্চ কমিশন, সেই কমিশন নির্দোষ অভিহিত করার পরেও তিনি জানুয়ারিতে কিন্তু পদত্যাগ করলেন সিটি মিনিস্টারের পদ থেকে, এবং পদত্যাগ করবার পর তিনি ফেব্রুয়ারি মাসেও সংবাদ মাধ্যমকে সরাসরি বললেন, যখন তার বিরুদ্ধে বাংলাদেশে গ্রেফতারি পরোয়ানা জারি হলো, তিনি বললেন যে বাংলাদেশে তার বিরুদ্ধে কি অভিযোগ জারি হয়েছে এবং কেন, কোন ঠিকানায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে বা অভিযোগপত্র পাঠানো হচ্ছে সেটি সম্পর্কে তার কোনো ধারণা নাই। এবং এরপর ইউনূসকে লেখা চিঠিতেও তিনি আবারও মনে করিয়েছিলেন যে আপনি নিশ্চয়ই জানেন, ডক্টর ইউনূসকে লেখা চিঠিতে, যে আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশকে আমি ভালোবাসি, আমার হৃদয় দিয়ে ভালোবাসি, কিন্তু সেটা ওই দেশ নয় যে দেশে আমি জন্মেছি, যে দেশে আমি বড় হয়েছি এবং যে দেশে আমি ক্যারিয়ার গড়েছি, সেই দেশটা তো যুক্তরাজ্য। এবং সেটা উল্লেখ করে তিনি বলেন যে আপনি নিশ্চয়ই বুঝছেন যে বাংলাদেশে এ ধরনের অভিযোগের পর অভিযোগ আসতে থাকা হ্যামস্টেড এবং হাইগেটে জনপ্রতিনিধি হিসেবে আমার কাজকে বাধাগ্রস্ত করছে। বাংলাদেশে এই সব দুর্নীতির আওয়াজ তার লেবার পার্টির সরকারকে ক্ষতিগ্রস্ত করতে পারে, সেই কথা বলেই কিন্তু তিনি জানুয়ারি মাসেও পদত্যাগ করেছিলেন। এবং তখন টোরি কনজারভেটিভ পার্টি খুব স্বাভাবিকভাবে, বিরোধী পক্ষের রাজনীতিবিদরাও বারবার কিয়ার স্টারমার, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে প্রশ্ন করছিলেন যে কিভাবে আপনি এমন একটা দেশের প্রধানমন্ত্রীর বোনের মেয়েকে নিয়োগ দিলেন যার নাকি এত এত দুর্নীতির অভিযোগ উঠছে। কিন্তু লাউরি ম্যাগনাসের কমিশনে তিনি নির্দোষ প্রমাণিত হওয়ার পর থেকে এবং বিচার কাজটা বাংলাদেশে এত হাস্যকর ভাবে চলছে, ওই যে বললাম পূর্বাচলের প্লট পাওয়ার জন্য, পূর্বাচলের প্লট শেখ রেহানা এবং শেখ রেহানার ছেলে মেয়েদের পাইয়ে দেওয়ার জন্য শেখ রেহানার আরেক মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক নাকি শেখ হাসিনার উপর প্রভাব বিস্তার করছে, এমন হাস্যকর অভিযোগে বিচার চলবার পরে যেসব খবরাখবর আসছে তাতে পরিষ্কার ব্রিটেনের সংবাদ মাধ্যম, ব্রিটেনের শীর্ষস্থানীয় আইনজীবীরা, ব্রিটেনের রাজনীতিবিদেরা, টোরি, লেবার সবাই বুঝতে পারছেন যে ডক্টর ইউনূসের আমলে আসলে কি চলছে। কারণ একদিকে যেমন টিউলিপ সিদ্দিকের ব্রিটেনের আইনজীবীকে দুদক কোনোভাবে কোনো তথ্য দিয়ে সহায়তা করে নাই, এমনকি প্রধান উপদেষ্টা পর্যন্ত চিঠি লেখার পরেও, অন্যদিকে ভয়াবহ এক অভিযোগ এনেছেন এই শীর্ষস্থানীয় আইনজীবীরা, এবং তারা বলছেন যে বাংলাদেশে টিউলিপ সিদ্দিক একজন আইনজীবীকে নিয়োগ দিয়েছিলেন, সেই আইনজীবীকে এখন গৃহবন্দী করে রাখা হয়েছে এবং ওই ভদ্রলোকের মেয়েকে, কন্যাকে হুমকি দেওয়া হয়েছে। এবং সেখানে তারা মন্তব্য করছেন যে ইউনূসের জামানায় আদালতে কি ধরনের হুমকি এবং নাক গলানোর, সরকারের নাক গলানোর একটা প্রক্রিয়া চলছে, ইন্টারফেয়ারেন্স এবং ইন্টিমিডেশন চলছে, তার উদাহরণ হচ্ছে টিউলিপের বাংলাদেশে নিযুক্ত আইনজীবীকে গৃহবন্দী করে রাখা। এই হাই প্রোফাইল আইনজীবীরা, ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো লিখছে যে তারা তাদের উদ্বেগের একটা বড় কারণ হিসেবে চিহ্নিত করেছেন যে ডক্টর ইউনূস সহ, প্রধান উপদেষ্টা সহ দুদকের শীর্ষস্থানীয় কর্মকর্তারা যেভাবে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চালিয়ে যাচ্ছেন, সংবাদ মাধ্যমে ঢালাও অভিযোগ করে যাচ্ছেন, এমন ঢালাও অভিযোগের পর আদালতের পক্ষে নিরপেক্ষভাবে আর বিচার করা সম্ভব বলে তারা মনে করেন না। আপনি যদি কাউকে
খুনি হিসেবে ধরে নিয়েই বা দুর্নীতিবাজ হিসেবে ধরে নিয়েই বিচার শুরু করেন, তাহলে মানে সরকারের শীর্ষ কর্মকর্তা থেকে সবাই মিলে যদি সেই রব তুলতে থাকেন, তাহলে সেই দেশের আদালতে তো বিচার হতে পারে না। এই আইনজীবীরা তাই বলছেন, তারা আশা করেন যে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে যে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেছে সরকার পক্ষের আইনজীবীরা, তারা আশা করেন ওই বিচারের রায় দেওয়ার আগে সরকার আদালত এই সবগুলো খুঁত সংশোধন করবে, সবগুলো বিচারের ত্রুটি সংশোধন করবে এবং তারপর এই রায় দেওয়া নিয়ে ভাববে। আবিদা ইসলাম বাংলাদেশের রাষ্ট্রদূত যুক্তরাজ্যে, তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন গার্ডিয়ান, স্কাই নিউজ সহ ব্রিটেনের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো, তবে খুব স্বাভাবিকভাবেই আবিদা ইসলামের কাছ থেকে কোনো জবাব পাওয়া যায় নাই। তবে সম্ভবত একেবারে শীর্ষ পর্যায় থেকে ব্রিটিশ সরকারের কাছে এই জবাবদিহি করতে হবে ইউনূস সরকারকে। একজন ব্রিটিশ এমপির বিরুদ্ধে এমন ঢালাও অভিযোগ ব্রিটেনের রাজনীতিবিদরা স্বাভাবিকভাবে গ্রহণ করছেন বলে আর মনে হচ্ছে না। পৃথিবীর অনেক মানুষ হয়তো ভুলেও গেছে যে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, প্রতিদিনই কোনো না কোনো জায়গায় ইউক্রেনের হাতছাড়া হয়ে যাচ্ছে, আর গোটা বিশ্ব এই যুদ্ধের কারণে নানা রকমের পরিণতি ভোগ করছে। এমত অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে একটি 28 দফা যুদ্ধবিরতি প্রস্তাব দেওয়া হয়েছে এবং বোঝাই যাচ্ছে রাশিয়ার সঙ্গে আলোচনা করে এটি করা হয়েছে। যেহেতু ইউক্রেনকে যুদ্ধে নামিয়েছে রাশিয়া বিরোধী পশ্চিমা শক্তিগুলি, সেহেতু তারা এখনো ইউক্রেনের অভিনেতা প্রেসিডেন্ট জেলেনস্কিকে উস্কানি দিয়ে যাচ্ছে এই যুদ্ধবিরতি শান্তি প্রস্তাব না মানার জন্য। ইউরোপের দেশগুলি একত্রিত হয়ে জেনিভায় এই প্রস্তাবের বিরুদ্ধে সম্মিলিত বৈঠক করছে। এমত অবস্থায় একদিন যদি মনে হয় যে কালকে যুদ্ধ শেষ হয়ে যাবে, তারপরের দিনই আবার মনে হয়, আবার বোঝা যায় যে যুদ্ধ আরো বিস্তৃতি লাভ করতে দেখা যাচ্ছে। এক পক্ষ রাজি হয় তো আরেক পক্ষ বেঁকে বসে। শিশু তো সেই যুদ্ধ খেলার বলি হচ্ছে বিশ্বের সাধারণ নাগরিক। কেন যুদ্ধ থামানো যাচ্ছে না, এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বলুন তো? চলুন আরেকটু বিশ্লেষণ করা যাক সেটা। 4 বছরে কত মানুষ নিহত হলো বলুন তো? অসমর্থিত হিসেব বলছে প্রায় 3-4 লাখ। সংখ্যা যাই হোক না কেন, যুদ্ধটি তো চলছে 4 বছর ধরে, সেটা তো মাথায় রাখতে হবে, তাই না? আর যুদ্ধ যখন চতুর্থ বছরে পা রাখে তখন সাধারণত দুপক্ষই ক্লান্ত হয়ে যায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ সেই জায়গায় এসে দাঁড়িয়েছে। রুশ সেনাবাহিনীর সামরিক সক্ষমতা অনেকটা স্থিতিশীল, কিন্তু মানব সম্পদ এবং সরঞ্জাম ক্ষয় চোখে পড়ার মতো। ইউক্রেনের ক্ষেত্রে অবস্থাটা আরো খারাপ। অর্থনীতি চাপে, ফ্রন্টলাইনের ক্লান্তি স্পষ্ট, অনেক জায়গা দখল হয়ে গেছে এবং ক্রমাগত পিছুই হটতে হচ্ছে ইউক্রেনের বাহিনীকে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ মধ্যস্থতা যুদ্ধের গতিপথে নতুন সম্ভাবনার আভাস দিচ্ছে। তার 28 দফা পরিকল্পনা বিতর্কিত বলছেন কেউ কেউ, কিন্তু সত্যিটা হচ্ছে রাশিয়া প্রথমবারের মতো মার্কিন মধ্যস্থতার ভিত্তিতে আলোচনায় বসতে রাজি হয়েছে। এটাই এই যুদ্ধের গত 4 বছরের সবচেয়ে বড় কূটনৈতিক পরিবর্তন। রাশিয়ার এই নরম অবস্থান হঠাৎ আসেনি। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে ক্রেমলিন বুঝতে পারছে সামরিকভাবে যতটুকু নেওয়ার তা অনেকটাই নিয়েছে, কিন্তু যুদ্ধ অনির্দিষ্টকাল ধরে চালিয়ে যাওয়ার খরচ বাড়ছে। পশ্চিমা নিষেধাজ্ঞা তাদের অর্থনীতিতে ভয়ঙ্করভাবে আঘাত হেনেছে, আর আন্তর্জাতিক মঞ্চে রাশিয়া ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়েছে। তাই ট্রাম্প যখন শান্তি পরিকল্পনার রূপরেখা সামনে এনেছেন, রাশিয়া অন্তত আলোচনার টেবিল পর্যন্ত আসতে প্রস্তুতি দেখাচ্ছে। যদিও তাদের লাভের দিকটা এতে বেশি থাকতে পারে এমন প্রশ্ন উঠছে। এদিকে ট্রাম্প প্রশাসন জেনিভায় চলা আলোচনায় দেখছে যে ইউক্রেন এবং ইউরোপ থেকে দুদিক থেকে প্রবল আপত্তি জমেছে তার এই প্রস্তাবে। সেখান থেকেই পরিকল্পনা সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে। 28 দফা কমে এখন 19 দফা হচ্ছে। এটা এক ধরনের সংকেত। যুক্তরাষ্ট্র বুঝেছে যে প্রাথমিক খসড়া টেকসই নয়, কিন্তু সমস্যা এখানেও। পরিকল্পনার মূল কাঠামো বদলায়নি, কিন্তু ভূখণ্ড ছেড়ে দেওয়া, ন্যাটোর রাস্তা বন্ধ, সেনাবাহিনীর ছোট করা, এই 3টি শর্তই ইউক্রেনের অস্তিত্বগত নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে বলে ইউক্রেনের পক্ষের লোকেরা বলছে। ইউরোপের বড় নেতাদেরও আপত্তি এখানে। তারা দেখছেন যে এই প্রস্তাব রাশিয়াকে ভবিষ্যতে আরো স্বচ্ছন্দ করে তুলবে। আজ দানেৎস, লুহানস্ক, ক্রিমিয়া স্বীকৃতি পেলে কাল অন্য জায়গা নিয়ে দাবি তুলবে হয়তো রাশিয়া।
এসব কথা ইউরোপের এই কুযুক্তিগুলোতে দিচ্ছে। এ কারণেই ফরাসি প্রেসিডেন্ট, জার্মান চ্যান্সেলর, ব্রিটিশ প্রধানমন্ত্রী সবাই ট্রাম্পকে জানিয়েছেন এই পরিকল্পনা যথেষ্ট নয়। তাদের যুক্তি, শান্তি মানে আগ্রাসীর দাবি পূরণ নয়, বরং ভবিষ্যতের আগ্রাসনকে ঠেকানো। তবে এখানে একটা অস্বস্তিকর সত্য আছে, যেটা প্রকাশ্যে তেমন উচ্চারিত হয় না। ইউরোপীয় নেতাদের আপত্তি যতটা ইউক্রেনের নিরাপত্তা নিয়ে, ততটাই তাদের নিজেদের রাজনৈতিক নিরাপত্তা নিয়েও। ইউক্রেনের প্রতিরোধ ভেঙে গেলে ইউরোপের ভেতর রাশিয়া ভীতি আরো গভীর হবে, ন্যাটোর অভ্যন্তরে চাপ বাড়বে। তাই তারা জেলেনস্কিকে সবসময় কঠোর অবস্থানে থাকার পরামর্শ দিচ্ছে, কেউ কেউ বলছে চাপ দিচ্ছে। এই জায়গাটি বর্তমানে সবচেয়ে বড় বিতর্কের জায়গা। অনেক নিরপেক্ষ বিশ্লেষকের মতে ইউরোপ ইউক্রেনকে এক ধরনের প্রতীক হিসেবে ব্যবহার করছে, যেন তারা রাশিয়ার বিরুদ্ধে নিজেদের ভূ রাজনৈতিক অবস্থান আরো শক্তিশালী করতে পারে। ইউক্রেনের প্রতিরোধ তাই শুধু ইউক্রেনের নয়, ইউরোপেরও প্রতিরোধ হয়ে দাঁড়িয়েছে। এর মানে এই নয় যে ইউরোপ ইউক্রেনকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চায়, কিন্তু ইউরোপের রাজনৈতিক বাস্তবতায় শান্তির মূল্যটা তাদের কাছে ইউক্রেনের তুলনায় অন্যরকম। ইউক্রেন যুদ্ধ থামাতে চাইলে তাদের অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। যে কোনো ইউরোপীয় নেতা তাদের ভোটারদের সামনে এটা তুলে ধরতে চান না, এটাই হচ্ছে বাস্তবতা। এদিকে জেলেনস্কির অবস্থানও বদলাচ্ছে না। তিনি কয়েকটি মৌলিক বিষয় নিয়ে 1 ইঞ্চি ছাড় দিতে প্রস্তুত নন। রাশিয়ার দখল করা কোনো ভূখণ্ডের স্বীকৃতি দিতে চান না তিনি। সামরিক সক্ষমতার উপর কোনো সীমা টানতে চান না। ন্যাটো প্রশ্নে সংবিধান পরিবর্তন করতে চান না। তার যুক্তি সহজ, এই 3টি জায়গায় ছাড় মানে ইউক্রেনের ভবিষ্যৎ সুরক্ষা মানে ঝুঁকির মুখে ফেলা। কিন্তু যুদ্ধটা তো এসব কারণেই হয়েছিল। যুদ্ধবন্দী বিনিময়, অপহৃত শিশুদের ফেরত, রুশ সম্পদের বাজেয়াপ্তকরণ, এসব সংবেদনশীল ইস্যুতে তিনি কিছু অগ্রগতি দেখতে পাচ্ছেন, কিন্তু ভূখণ্ড প্রশ্নে সমঝোতা তার জন্য রাজনৈতিক আত্মহত্যা বলে মনে হচ্ছে। জেনিভার আলোচনায় অংশ নেওয়া ইউক্রেনীয় প্রতিনিধিরা ফিরে এসে বলেছেন, সংশোধিত পরিকল্পনাটি আগের তুলনায় অনেক বেশি বাস্তবসম্মত, কিন্তু বাস্তবিকতা টেকসই। পরিকল্পনার বিবরণ প্রকাশ করা হয়নি এখনো। রাশিয়াকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। ক্রেমলিন এটা সন্দেহের চোখে দেখছে। আর ইউরোপের দেশগুলো প্রকাশ্যে বলছে তাদের অনুমতি ছাড়া এ ধরনের কোনো শান্তি কাঠামো বাস্তবায়ন করা যাবে না। এই সব মিলিয়ে পরিস্থিতি এমন এক অবস্থানে এসে দাঁড়িয়েছে যেখানে 3 পক্ষ, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন, মৌলিকভাবে আলোচনায় রাজি। ইউরোপ আলোচনায় যুক্ত। বিশ্বের সবচেয়ে বড় শক্তিগুলো এক টেবিলে বসেছে এটা নিয়ে। এমন পরিস্থিতি যুদ্ধ শুরুর পর থেকে এই প্রথম, তবুও যুদ্ধ থামছে না। কেন বলুন তো? এটাই আসল প্রশ্ন। দোষটা কার? বিভিন্ন বিশ্লেষকের মতে সমস্যার মূল জায়গা 3টি। প্রথমত, জেলেনস্কির অবস্থান এতটাই কঠোর যে কোনো রকম ভূখণ্ড সমঝোতার সুযোগ তার কাছে নেই তিনি বলছেন। রাজনৈতিকভাবে তিনি নরম হতে পারবেন না। যুদ্ধের শুরুতে তিনি যে প্রতিরোধের প্রতীক হয়েছিলেন সেটি তার জন্য শক্তিও আবার ফাঁদ। তিনি জানেন জনগণের বড় অংশ এখন আশা করে যুদ্ধ ফিরে যাবে 2022 সালের আগের সীমান্তে। এই প্রত্যাশা নিয়ে শান্তি চুক্তি প্রায় অসম্ভব। দ্বিতীয়ত, ইউরোপ জেলেনস্কিকে আপোষের পথে হাঁটতে দিচ্ছে না, বরং উল্টোটা করছে। ইউরোপ দেখছে ইউক্রেনকে দুর্বল করে ফেলা মানে রাশিয়ার প্রভাব বৃদ্ধির সুযোগ। তাই তারা রাজনৈতিক এবং সামরিকভাবে জেলেনস্কিকে তুষ্ট রাখছে। সমালোচকরা বলছেন জেলেনস্কির প্রতিটি কঠোর অবস্থানের পেছনে ইউরোপের উৎসাহ আছে। ফলে কিয়েভের নেতৃত্ব যে কোনো প্রস্তাবকে আরো কঠিন করে তুলছে সব সময়। এর আগেও দেখা গেছে, এখনো দেখা যাচ্ছে। তৃতীয়ত, যুক্তরাষ্ট্রের পরিকল্পনা এমন ভাবে সাজানো হয়েছে যে হয়তো একটি পক্ষ লাভবান হবে, অন্যটি ক্ষতিগ্রস্ত হবে। এটা তো হতেই পারে। রাশিয়া এই পরিকল্পনা বহু অংশে উপকৃত হবে, ইউক্রেন ক্ষতিগ্রস্ত হবে, ইউরোপ উদ্বিগ্ন হবে। এ ধরনের পরিকল্পনাকে অসম বলছেন কেউ কেউ। বাস্তবে নাকি এটা শান্তি আনবে না, তবে শান্তিটা আনবে কিভাবে? তাই জেনেভায় আলোচনা হলেও স্থবিরতা দূর হচ্ছে না। তাহলে যুদ্ধটা থামছে না, তাহলে কার কারণে? একক কারো কারণে নয়। যুদ্ধ কখনো একক কোনো পক্ষের কারণে দীর্ঘায়িত হয় না। কিন্তু নিরপেক্ষ বিশ্লেষকরা বেশ দৃঢ়ভাবে বলছেন যে এখন সবচেয়ে বড় বাধা হচ্ছে রাজনৈতিক ইচ্ছাশক্তির অভাব। রাশিয়া আলোচনায় রাজি, কিন্তু কূটনৈতিকভাবে সুবিধা নিজের দিকে টানতে চায়। যুক্তরাষ্ট্র আলোচনা শুরু করেছে, কিন্তু তাদের পরিকল্পনা বাস্তবসম্মত নয়। ইউরোপ শান্তি চায়, কিন্তু নিরাপত্তার হিসেব দেখে ইউক্রেনকে কঠোর রেখেই এগোচ্ছে তারা। আর জেলেনস্কি শান্তি চায়, কিন্তু কোনো ছাড় দিতে চায় না। এই 4 পক্ষের অঙ্কে যে ফল দাঁড়াচ্ছে তা হলো একটি যুদ্ধ যা থামতে চায় কিন্তু থামতে পারছে না। সবাই যুদ্ধ থামাতে চায়, কিন্তু কেউ যুদ্ধ থামাচ্ছে না। আজ যুদ্ধ না থামার সবচেয়ে বড় দায় রাজনৈতিক অবস্থানগুলোর অনমনীয়তার উপর। আর সেই অনমনীয়তায় জন্ম নিয়েছে জেলেনস্কির উপর
গণতান্ত্রিক চাপ, ইউরোপের নিরাপত্তা ভীতি, রাশিয়ার ভূ রাজনৈতিক লক্ষ্য আর যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের অসমতার মতো বিষয় থেকে। অনেকে তাই বলছেন সবাই যুদ্ধ থামাতে রাজি, কিন্তু কেউই নিজেদের ছাড় দিতে রাজি নয়, নিজে ছাড় দিতে রাজি নয়। ফলে যুদ্ধ থামি থামি করেও থামছে না, এটাই সত্য। অনেকদিন ধরেই 4 বছর ধরে একটি যুদ্ধ চলছে। আপনি ভাবুন যে ওই দেশের মানুষগুলোর কি অবস্থা, ওখানকার মানুষগুলোর কি অবস্থা। সারা পৃথিবী তার পরিণতি ভোগ করছে, কিন্তু যুদ্ধবাজ নেতারা এখনো যুদ্ধ খেলাই চালিয়ে যাচ্ছেন শিশুর মতো। সকলে একটা শিশু হয়ে গেছেন মনে হয়। তার নিজের ভাগটা তার চাই, চকলেট তাকে খেতেই হবে। তারা চকলেট খাচ্ছে আর আমাদের জীবন বিপন্ন হচ্ছে। ভালো থাকুন সবাই।